ঠিক আছে, হ্যাঁ এবার হচ্ছে আমরা বলছিলাম জিএলএস মেথড এটা অ্যাপ্লাই করার প্রয়োজন পড়ে যখন ওএলএস মেথডটা কার্যকর হয় না, এবং ওএলএস মেথডটা তখনই কার্যকর হয় না যখন এরর টার্ম যেটা আছে, এরর সংক্রান্ত যে অ্যাসাম্পশন গুলো করা হয় ওএলএস মডেলে, তিনটা অ্যাসাম্পশনের কথা আমরা বলেছি। একটা এররের মিন জিরো প্রত্যেকটা অবজারভেশনের জন্য, যেটা এখানেও কার্যকর থাকে, ওএলএস ও কার্যকর থাকে, এটা আমরা ভায়োলেশন করি না। আর 2 নম্বর অ্যাসাম্পশনটা হচ্ছে প্রত্যেকটা এররের যে ভ্যারিয়েন্স, সেই ভ্যারিয়েন্স গুলো সমান প্রত্যেকটা অবজারভেশনের জন্য, যেটাকে আমরা হোমোস্কিলেস্টিসিটি অ্যাসাম্পশন বলি, যেটা ওএলএস এ প্রয়োগ করা যায় ওএলএস এর ক্ষেত্রে। কিন্তু যদি এই অ্যাসাম্পশনটা সঠিক না হয় তখন আমাদেরকে জিএলএস অ্যাপ্লাই করতে হবে, সেকেন্ড অ্যাসাম্পশন এরর সংক্রান্ত। আর এরর সংক্রান্ত থার্ড যে অ্যাসাম্পশনটা আছে, যেটাকে বলেছি আমরা এররের অটোকোরিলেশন, একটা এররের সাথে অন্য এররের সম্পর্ক আছে কিনা, এক অবজারভেশন এররের সাথে অন্য অবজারভেশন এররের সম্পর্ক আছে কিনা। তো ওএলএস এস্টিমেশনের সময় ধরে নেওয়া হয় যে কোনো সম্পর্ক নাই, অর্থাৎ নো অটোকোরিলেশন। কিন্তু যদি অটোকোরিলেশন থাকে, বিশেষ করে টাইম সিরিজ যেটা ক্ষেত্রে এই অটোকোরিলেশন গুলো বেশি থাকে, তখন আমাদেরকে জিএলএস অ্যাপ্লাই করতে হবে। জিএলএস টা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। জিএলএস টা হলো ডেটাকে ট্রান্সফর্ম করতে হয়, ট্রান্সফর্ম করার পরে আমরা বলেছি এটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স দিয়ে গুণ করে ডেটাকে ট্রান্সফর্ম করতে হয়, এবং ট্রান্সফর্ম করার পরে তারপর আমরা ট্রান্সফর্ম ডেটার উপর ওএলএস অ্যাপ্লাই করি। যেটাকেই এই দুটো স্টেপ, এক নম্বর হচ্ছে ট্রান্সফর্ম করা ডেটাকে, আর 2 নম্বর হচ্ছে ট্রান্সফর্ম ডেটার উপরে ওএলএস অ্যাপ্লাই করা। এই দুটো স্টেপকে একত্রে বলা হয় জিএলএস টেকনিক। এটাকে আমরা গত ক্লাসে দেখেছি। তো আমরা এই জিএলএস যদি অ্যাপ্লাই করা না হয়, ওএলএস অ্যাপ্লাই করা হয়, সেক্ষেত্রে কিছু সমস্যার কথা বলেছি, 4টা সমস্যার কথা বলেছিলাম। যে এক নম্বর হচ্ছে যে এস্টিমেট গুলো আনবায়াসড হবে, আনবায়াসড হলেও এগুলো এফিশিয়েন্ট হবে না, এক নম্বর। 2 নম্বর হচ্ছে ওএলএস অ্যাপ্লাই করলে যে কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা আমরা পাবো সেটা সঠিক কোভেরিয়েন্স ম্যাট্রিক্স না। আর 3 নম্বর হচ্ছে এই ওএলএস এর যে এররের জন্য যে এস্টিমেটর, যেটাকে সিগমা স্কয়ার বলি আমরা, সেটাও সঠিক হবে না। এটার উপর ভিত্তি করে, ওএলএস এর উপর ভিত্তি করে যদি আমরা প্যারামিটার এস্টিমেট করি, হাইপোথিসিস টেস্ট করি, কিংবা ইন্টারভ্যাল এস্টিমেশন করি, আমরা সেগুলো সঠিক হবে না। এই ছিল আমাদের গত ক্লাসের সংক্ষিপ্ত আলোচনা। আরো কিছু আলোচনা করেছিলাম আমরা, যে এররের আমরা একটা বিশেষ এক্সাম্পল দিয়ে আলোচনা করছিলাম। আমরা সেখান থেকে আলোচনা শুরু করবো আবার আজকে। আমরা এই যে হেটারোস্কেডাস্টিসিটি সেটা ব্যাখ্যা করার জন্য আমরা দুটো কেস আমরা এখানে কনসিডার করব। আমরা অলরেডি জেনেছি যে যদি হেটারোস্কেডাস্টিসিটি থাকে ডেটার মধ্যে, তাহলে এস্টিমেশন করার জন্য আমরা এই এস্টিমেটরটা ব্যবহার করি, থিটা হাইট ইকুয়াল টু
এক্সপ্যান্ড সাই ইনভার্স এক্স ইনভার্স এক্সপ্যান্ড সাই ইনভার্স ওয়াই। এখানে এই যে মাঝখানে এক্সপ্যান্ড এক্স এর মাঝখানে যে ম্যাট্রিক্সটা আছে যেটাকে বলা হয় এররের কোভেরিয়েন্স ম্যাট্রিক্স। এটা হলো এরর টার্ম যেটা আছে প্রত্যেকটা অবজারভেশন যে এরর আছে সেই এররের যে কোভেরিয়েন্স ম্যাট্রিক্স, যার ডায়াগোনাল মানগুলো হলো ভ্যারিয়েন্স আর ডায়াগোনালের বাইরের মানগুলো হলো অটো কোরিলেশন, একটা বেশি কোনো এরর সম্পর্ক। কেমন? তো এটা এস্টিমেট করতে হলে শুধু আমরা যদি ডিটা বের করতে চাই, এক্স প্রাইম আমরা জানি, আমাদের এক্স এর ডেটা আমাদের কালেকশন করা আছে, ওয়াই এর ডেটা আমরা জানি, অবজার্ভ ভ্যালু এটা ওয়াই এর এগুলো এক্স এর ভ্যালুগুলো, অবজার্ভ ভ্যালুগুলো বা স্যাম্পল ভ্যালু, সুতরাং এগুলো জানা আছে। আর এরর টার্মটা আমাদের জানা নেই, সাই ইনভার্স যেটা আছে এরর টার্মটা আমরা জানি না, ফলে এররের যে ভ্যারিয়েন্স বা কোভেরিয়েন্স সেগুলো আমরা জানি না। কেমন? তাই আমাদের কি করতে হয়, যেহেতু আমরা জানি না আমাদেরকে এস্টিমেট করতে হয় এরর টার্মগুলো। রিগ্রেশন ইকুয়েশন একটু খেয়াল করো, এই ধরনের একটা রিগ্রেশন ইকুয়েশন আমরা কনসিডার করছি, এক্স এদিকে ওয়াই, এই যে ডেটাগুলো আছে এক্স এবং ওয়াই এর যে অবজারভেশন গুলো আছে যার মধ্যে দিয়ে আমরা একটা রিগ্রেশন লাইন ফিট করছি আমরা। কেমন? এই রিগ্রেশন লাইনটা হলো এস্টিমেটেড রিগ্রেশন লাইন, যেটাকে বলছি আমরা y hat equal to b1 plus b2 x2। কেমন? এস্টিমেটেড রিগ্রেশন লাইন। এটা কার এস্টিমেট? এটা পপুলেশন রিগ্রেশন লাইন এস্টিমেট। পপুলেশন রিগ্রেশন লাইন আমরা জানি না, এটা হয়তো এটা হতে পারে পপুলেশন রিগ্রেশন লাইন, যেটা আমরা জানি না। এটা জানতে হলে আমাদের সব ডেটা লাগবে, পপুলেশনের যত ডেটা আছে সব ডেটা লাগবে। এই যে পপুলেশন রিগ্রেশন লাইন যেটা আমরা জানি না, যেটা হচ্ছে আমাদের y hat equal to b1 beta1 plus beta2 x2। এই beta1 কে আমরা b1 দিয়ে এস্টিমেট করছি আর beta2 কে আমরা b2 দিয়ে এস্টিমেট করছি। এই যে পপুলেশন রিগ্রেশন লাইনটা আমরা জানি না, না জানার কারণে আমরা এই পপুলেশন রিগ্রেশন লাইন থেকে অবজারভেশনের যে ডিসটেন্স, এই ডিসটেন্সটাকে বলা হয় ই বলা হয়, এরর বলা হয় এটাকে। কেমন? যেহেতু আমরা এই পপুলেশন রিগ্রেশন লাইনটা জানি না আমরা, তাই আমরা করছি কি স্যাম্পল রিগ্রেশন লাইন থেকে আমরা ইটাকে ক্যালকুলেট করছি, স্যাম্পল রিগ্রেশন লাইন থেকে আমরা এখান থেকে ক্যালকুলেট করছি আমরা। এটা নাম দিচ্ছি কি আমরা, এটা নাম দিচ্ছি আমরা ই হ্যাট নাম দিচ্ছি আমরা। সুতরাং ই এবং ই হ্যাটের মধ্যে পার্থক্য আছে। এটা হলো পপুলেশন রিগ্রেশন লাইন থেকে অবজারভেশন গুলোর ডিসটেন্স। তো যেহেতু আমরা পপুলেশন রিগ্রেশন লাইন জানি না, তাই আমরা ইও জানি না, আমরা ই জানি না বলে আমরা এটাও জানি না, আমরা এটা জানি না বলে এটাও জানি না, আমরা এটা আননোন থাকে। যদি আমরা ইতে জানতাম, এটা যদি জানতাম আমরা, তাহলে আমরা এটা এস্টিমেট করে ফেলতে পারতাম খুব সহজে। যেহেতু এটা আমরা জানি না, তাই আমাদের কি করতে হয়, এটাকে এস্টিমেট করতে হয়। আমরা সাধারণত এটা যেহেতু জানি না, এর মান পপুলেশন রিগ্রেশন লাইনে জানি না বলেই আমরা স্যাম্পলটা এস্টিমেট করছি আমরা, তাই এটাকে এস্টিমেট আমরা ব্যবহার করি, এস্টিমেটেড সাই ইনভার্স আমরা ব্যবহার করি। অর্থাৎ এখানে যে এরর টার্মগুলো আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে মূলত এস্টিমেটেড এরর। এস্টিমেটগুলোকে আমরা হ্যান্ড দিয়ে রেখেছি কেন? তাহলে যখন এরর টার্মটা জানা থাকে না, জানা থাকলে তো খুব সহজ এস্টিমেট করে ফেলা যায় আগে ফর্মুলাটা দিয়ে, আর জানা না থাকলে আমাদের কি করতে হয়, এরর টার্মটাকে এস্টিমেট করতে হয়, এস্টিমেট করে তারপর আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হয়, ভ্যারিয়েন্সের ফর্মুলাটা। কেমন? তো আমরা গত ক্লাসে একটা एग्जांपल দেখেছি আমরা, যে যদি আমরা জানি এরর টার্মটা, ফর एग्जांपल আমরা বলেছিলাম যে মনে করো এক্সপেক্টেড ভ্যালু অফ ইটি স্কয়ার ইকুয়াল টু সিগমা টি স্কয়ার, এটা আমরা জানি, সিগমা টি স্কয়ার আমরা জানি। তাহলে আমরা দেখেছিলাম যে যদি আমরা জানি প্রত্যেকটা এররের ভ্যারিয়েন্স কত, তাহলে আমরা কি করতে পারি, প্রত্যেকটা অবজারভেশনসকে আমরা ওই এররের স্কয়ার রুট দিয়ে, এটা স্কয়ার রুট দিয়ে ভাগ করে আমরা ডেটাকে ট্রান্সফর্ম করতে পারি। তো আমরা একটা পি ম্যাট্রিক্স বিবেচনা করতে পারি, যে পি ম্যাট্রিক্সের ডায়াগোনাল মানগুলো হলো যে প্রত্যেকটা অবজারভেশনের যে এরর টার্ম আছে সেটা ভ্যারিয়েন্সের স্কয়ার রুট, সিগমা 1 সিগমা 2 ইত্যাদি, 1 বাই সিগমা 1 বাই সিগমা 2 বা সিগমা পাওয়ার 1 পাওয়ার -1 সিগমা 2 পাওয়ার -1, এভাবে আমরা এরর যে কোভেরিয়েন্স ম্যাট্রিক্স, কেমন, সেটা আমরা সেখান থেকে আমরা পি ম্যাট্রিক্সটা বের করতে পারি যদি সিগমাটি যদি জানা থাকে। কেমন? সিগমাটি প্রত্যেকটা অবজারভেশনের যদি আমরা ভ্যারিয়েন্স জানি, তাহলে আমরা ভ্যারিয়েন্সকে স্কয়ার রুট করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারি। বের করার পর আমরা কি করতে পারি, প্রত্যেকটা অবজারভেশনসকে আমরা স্ট্যান্ডার্ড এরর দিয়ে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে প্রত্যেকটা এরর ভাগ করে আমরা ডেটাকে ট্রান্সফর্ম করতে পারি। ট্রান্সফর্ম করার পরে আমরা ট্রান্সফর্ম ডেটার উপর আমরা ওএলএস যদি অ্যাপ্লাই করি, সেটা আমাদের জিএল সিস্টেমের নিয়ম হবে। কেমন?
এটা একটা কেস যদি নোন ভেরিয়েন্স নোন ভেরিয়েন্স একটা কেস আছে এটা এটা প্রায় একই রকম আমরা মনে করো সিগমা টি আমরা জানি না আমরা জানি যে সিগমা টি স্কয়ার ইকুয়াল টু এটা মনে করো x সিগমা স্কয়ার এটা কনস্ট্যান্ট ভ্যালু এটা x টি স্কয়ার x এর উপর নির্ভর করে সিগমা টি মানটা যদি এরকম যদি হয় 2 ভেরিয়েবল রিগ্রেশন মডেল মনে করো y ইকুয়াল টু বিটা 1 প্লাস বিটা 2 x টি স্কয়ার প্লাস et সেক্ষেত্রে আমরা যদি আমরা x এর মানগুলো আমরা জানি যেটা আমরা জানি x এর মানগুলো তো আমরা যদি জানি যে সিগমা স্কয়ারটা x এর উপর নির্ভর করে x বাড়লে সিগমা স্কয়ার বাড়ে তাহলে আমরা সেক্ষেত্রে আমরা সিগমা টি দিয়ে ভাগ না করে x এর মান দিয়ে ভাগ করতে পারি যেটা অর্থাৎ যদি আমাদের এরর টার্মটা যদি আমরা জানি যে x এর উপর নির্ভর করে তাহলে আমরা এই x এর স্কয়ার রুট দিয়ে বা আমরা প্রত্যেকটা অবজারভেশনস কে y 1 এবং x যে ভেরিয়েবল গুলো আছে সেগুলোকে আমরা কি করতে পারি এই রুট ওভার x স্কয়ার বা x দিয়ে ভাগ করতে পারি এর প্রথম অবজারভেশনকে আমরা x1 দিয়ে ভাগ করব দ্বিতীয় অবজারভেশনকে x2 দিয়ে ভাগ করব এভাবে তৃতীয়তম অবজারভেশনকে আমরা x3 দিয়ে ভাগ করব ভাগ করলে যে ট্রান্সফর্ম যেটা পাওয়া যাবে সেটা হবে আমাদের জিএলএস এস্টিমেট সেই ট্রান্সফর্মেটের উপরে ওয়াল অ্যাপ্লাই করে আমরা জিএলএস এস্টিমেট পাবো সুতরাং যদি ভেরিয়েন্স যদি জানা থাকে সেক্ষেত্রে আমাদের খুব একটা প্রবলেম হয় না আমরা খুব সহজেই জিএলএস এস্টিমেটটা বের করতে পারি যে ভেরিয়েন্সটা আমরা জানি প্রত্যেকটা অবজারভেশনের ভেরিয়েন্স জানা থাকে তাহলে আমরা কি করব যে প্রত্যেকটা অবজারভেশনকে আমরা যতগুলো চলক আছে সব চলকের y x1 x2 সবগুলো চলকের প্রত্যেকটা মানকে আমরা ওই অবজারভেশনের ভেরিয়েন্সের স্কয়ার রুট দিয়ে আমরা ভাগ করব তাহলে আমাদের ডেটা ট্রান্সফর্ম হয়ে যাবে এবং সেই ট্রান্সফর্ম ডেটার উপরে ওএলএস অ্যাপ্লাই করলে আমরা জিএলএস এস্টিমেটটা পেয়ে যাব এটা হলো কেস 1 আজকে আমরা কেস 2 টা আমরা আলোচনা করব এই কেস 2 টা হলো যে যদি ভেরিয়েন্স জানা না থাকে আমরা জানি না যে কোন অবজারভেশনের ভেরিয়েন্স কত সেক্ষেত্রে আমরা কি করব তো আমরা একটা সিম্পল কেস নিয়ে আলোচনা করব যে ভেরিয়েন্স জানা নাই তবে আমরা একটা অ্যাসাম্পশন করব যে আমরা ধরে নিব যে আমাদের যে ডেটা আছে যে আমরা যে ডেটা কালেকশন করব স্যাম্পল কালেকশন করব y এবং x এর উপর x এর প্রথমটা হচ্ছে আমাদের 1 কনস্ট্যান্ট তারপর x1 তারপর x2 হবে আমরা যে চলকগুলো আছে সেগুলো x কে আমাদের এগুলো হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল প্রথমটা হচ্ছে কনস্ট্যান্ট এখানে কিছু মান আছে 5 7 3 12 বিভিন্ন রকম মান আছে 9 কিন্তু আন্দাজগুলো এটা 1 থাকবে সব সময় এখানে x1 এর ইনকাম হতে পারে নাম্বার অফ চিলড্রেন হতে পারে এরকম কিছু হতে পারে y সাথে সম্পর্কিত মনে করো 5 3 2 7 এগুলো আন্দাজ দিচ্ছি নাম্বারগুলো শুধু এক্সপ্লেনেশনের সুবিধা আছে কেমন এভাবে x2 এর কিছু মান আছে 7 2 5 6 এই র্যান্ডমলি নাম্বারগুলো বসাচ্ছি x কে ভেরিয়েবলের কিছু মান আছে 2 5 7 6 এগুলো আমাদের স্যাম্পল ডেটা এটা আমরা কালেকশন করলাম সার্ভে করে তো আমরা এখন বলছি যে আমরা জানি না কোনটা এখানে যে এরর টার্মটা আছে যেটা আমরা প্রত্যেকটা অবজারভেশনে যে এরর টার্ম আছে সেই এররের প্রথম অবজারভেশনে এরর আছে যেটা সেটা কত আমরা জানি না কেমন এটার এরর কত জানি না আমরা সেক্ষেত্রে আমরা কি করব আমরা ধরে নিব ডেটাকে দুটো পার্টে ভাগ করা যাবে দুটো অংশে ভাগ করা যাবে মানে 1 2 3 4 5 তো এখানে আরেকটা অবজেকশন বাড়িয়ে দিই মনে করো যে 10 2 7 5 6 ছয়টা অবজারভেশন তো আমি এক্ষেত্রে ডেটাটাকে দুটো ভাগে ভাগ করে ফেলতে পারি 1 2 3 দুটো ভাগে ভাগ করে ফেললাম কেমন দুটো পার্টে আমি ভাগ করলাম এখানে কি সংখ্যক অবজারভেশন আছে এখানে কি সংখ্যক এখানে হচ্ছে 2 সংখ্যক অবজারভেশন আছে এখানে অর্ধেক অবজারভেশন অর্ধেক অবজারভেশন এমন যদি বেজোড় হয় তাহলে একটা একটু বেশি থাকবে আর একটা একটু কম থাকবে টোটাল আমাদের সবগুলো মিলে আমাদের 30 সংখ্যক অবজারভেশন তো আমরা ধরবো যে প্রথম পার্টে যে অবজারভেশন গুলো আছে সেগুলোর ভেরিয়েন্স হচ্ছে সিগমা 1 স্কয়ার এটা সিগমা 1 স্কয়ার এটা সিগমা 1 স্কয়ার এটা সিগমা 1 স্কয়ার আর দ্বিতীয় পার্টে যে অবজারভেশন গুলো আছে সেগুলোর ভেরিয়েন্স হচ্ছে সিগমা 2 স্কয়ার কেমন আননোন
ভেরিয়েন্স গুলো সিগমা টি কত আমরা জানি না, সিগমা টি স্কয়ার কত আমরা জানি না, সেজন্য আমরা বলছি এটা আননোন ভেরিয়েন্স। তো পপুলেশন, এগুলো হচ্ছে পপুলেশন ভেরিয়েন্স। অর্থাৎ আমরা যে স্যাম্পলটা কালেকশন করলাম, স্যাম্পলকে আমরা দুটো পার্টে ভাগ করব। ভাগ করে আমরা ধরবো প্রথম পার্টে ভেরিয়েন্স সিগমা 1 স্কয়ার, দ্বিতীয় পার্টে ভেরিয়েন্স সিগমা 2 স্কয়ার। একটা রিকোয়েস্ট করো। আমরা এখানে এই ডেটা সেট যেটা আছে, যেটা কালেকশন করলাম আমরা, স্যাম্পল কালেকশন করলাম, সেটাকে আমরা দুটো অংশে ভাগ করব। ভাগ করে ধরবো এক অংশের ভেরিয়েন্স হলো সিগমা 1 স্কয়ার পপুলেশন ভেরিয়েন্স, আর এক অংশের ভেরিয়েন্স হলো সিগমা 2 স্কয়ার। এই দুটো ভাগে ভাগ করলাম আমরা। ভাগ করার পরে আমাদের উদ্দেশ্য হলো যে এটাকে জিএলএস এস্টিমেট করা। কিভাবে জিএলএস এস্টিমেট আমরা করব? যদি ডেটা দুটো পার্টে দুই রকম ভেরিয়েন্স থাকে, প্রথম পার্টে এক ধরনের ভেরিয়েন্স বা কিছু অবজারভেশনের জন্য এক ধরনের ভেরিয়েন্স, অপর অবজারভেশন গুলোর জন্য আরেক ধরনের ভেরিয়েন্স থাকে, সেক্ষেত্রে আমরা জিএলএস এস্টিমেটে কিভাবে প্রয়োগ করব, সেটা আমাদের মূল উদ্দেশ্য, সেটা আমরা দেখতে চাই। আমরা এটা দেখার জন্য আমরা কি করলাম, ডেটাটাকে দুটো পার্টে ভাগ করলাম। ভাগ করে বললাম এখানে T1 সংখ্যক অবজারভেশন আছে, এখানে T2 সংখ্যক অবজারভেশন আছে, মোট T সংখ্যক অবজারভেশন আছে। প্রথম পার্টে যে এরর গুলো আছে E1 E2 E এভাবে T1 পর্যন্ত এরর গুলো আছে এখানে, এখানে T1 প্লাস 1 থেকে শুরু করে বাকি অবজারভেশন গুলো আছে এখানে। কেমন? এই প্রথম সেট অফ যে অবজারভেশন গুলো আছে, এরর গুলো আছে, প্রথম অবজারভেশনের জন্য যে এরর গুলো আছে এটাকে আমরা বলছি E1 এরর। এই E1 এররের প্রত্যেকটা ভ্যারিয়েন্স হচ্ছে কত? সিগমা 1 স্কয়ার। আর দ্বিতীয় যে সেট অফ এরর গুলো আছে, দ্বিতীয় সেট অফ অবজারভেশনের জন্য যে এরর গুলো আছে সেগুলোকে বলছি আমরা E2 বলছি, E2 ভেক্টর বলছি। এবং এই E2 ভেক্টর প্রত্যেকটা এররের ভ্যারিয়েন্স হলো কত? সিগমা 2 স্কয়ার করে। এখন আমরা এই যে আমরা এরর ভ্যারিয়েন্স, এটাকে আমরা দেখো কিভাবে লিখতে পারি। এই অংশটুকু মুছে ফেলছি, দেখা যাবে না এখানে।
আমাদের মূল উদ্দেশ্য হলো যেহেতু জিএলএস এস্টিমেট করার জন্য আমাদের যে জিনিসটা লাগে সেটা হলো জিএলএস এস্টিমেট করতে আমাদের লাগে কি লাগে আমাদের x প্রাইম sin ইনভার্স বা phi ইনভার্স x ইনভার্স x প্রাইম sin ইনভার্স y এটা আমাদের লাগে। তাহলে আমাদের এই জিনিসটা আমাদের লাগবে x প্রাইম sin ইনভার্স এটা আমাদের লাগবে কেমন। ওই sin ইনভার্সটা হলো কি sin ইনভার্সটা হলো আমাদের এররের কোভেরিয়েন্স। sin ইনভার্সটা হলো আমাদের sin ইনভার্সটা হলো আমাদের যে এরর সাইডটা হলো আমাদের ইনভার্সটা পরে আসবে আগে আমরা সাইডটা বের করি। আমরা এই সাইডটা হলো আমাদের এররের যে এরর টার্ম যেটা আছে সবগুলো এরর যেগুলো আছে সেই এররের কোভেরিয়েন্স কারণ যেটা আমরা লিখি ই প্রাইম এরর কোভেরিয়েন্স বা ম্যাট্রিক্স আকারে আমরা লিখে দেব। এটা আমরা বের করতে চাই। এটা আমরা যদি বের করতে পারি তাহলে আমরা ফর্মুলাটা আমরা ডিরেক্টলি অ্যাপ্লাই করে ফেলতে পারবো যে কোনো প্রোগ্রামের মাধ্যমে বা এক্সেল এর মাধ্যমে। আমরা এক্স এর মান আমরা জানি, ওয়াই এর মান আমরা জানি, যেহেতু আমরা এটা যদি বের করতে পারি কোনোভাবে তাহলে আমাদের কাজ শেষ। তাহলে আমরা বিটা হ্যাটের মানটা অটোমেটিক্যালি পেয়ে যাবো এই ম্যাট্রিক্সগুলোকে মাল্টিপ্লিকেশন করে। তাহলে আমাদের এই মানটা আমাদের বের করতে হবে, সাই মানটা আমাদের বের করতে হবে। সাই মানটা আমরা কিভাবে বের করবো? দেখো আমরা কি করেছি, এইটা দুটো পার্ট আছে এর একটা পার্ট হলো E1 প্রথম সেট অফ অবজারভেশনস এরর গুলো, আর দ্বিতীয় পার্ট হলো E2। ঠিক আছে, আর এটা হলো এটা ট্রান্সপোজ করলে আমরা বলতে পারি E1 প্রাইম E2 প্রাইম। অর্থাৎ এই এটা হচ্ছে আমাদের যে একটা ভেক্টর অফ এরর, কেমন? তো এটাকে যখন আমরা ট্রান্সপোজ করব এটা রো ভেক্টর হয়ে যাবে। রো ভেক্টরের প্রথম অংশগুলো হচ্ছে আমাদের E1, দ্বিতীয় অংশগুলো হচ্ছে আমাদের E2 প্রাইম ট্রান্সপোজ করার পরে। আমরা এই দুটো ভেক্টরকে যদি গুণ করি, আমরা একটা কলাম ভেক্টর একটা রো ভেক্টর যদি গুণ করি তাহলে আমি পাবো এখানে দেখো এটার সাথে গুণ হবে E1 প্রাইম, কেমন? আর এটা হবে E1 E2 প্রাইম ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আমরা যেভাবে করি E1 E2 প্রাইম, এটা হবে E2 E1 প্রাইম, এটা হবে E2 E2 প্রাইম। ঠিক আছে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করব। এখন যদি এগুলোর এক্সপেকটেশন নেই আমি, তাহলে কি হবে? এক্সপেকটেশন নিলে আমরা E1 প্রাইম এক্সপেকটেশন নিলে কি পাবো? আমরা E1 পার্ট যেটুকু আছে সেটার কোভেরিয়েন্সটা পাবো আমরা। অর্থাৎ প্রথমত আমরা জানি যে E1 এর ভ্যারিয়েন্সটা কত? সিগমা 1 স্কয়ার। ঠিক আছে, তো অর্থাৎ E1 যে এরর গুলো আছে, প্রথম সেট অফ যে এরর গুলো আছে সেটার ভ্যারিয়েন্স যদি আমি নেই ম্যাট্রিক্স আকারে লিখি, তাহলে ডায়াগোনাল মানগুলো হবে কি সিগমা 1 স্কয়ার। প্রত্যেকটা প্রথম T1 সংখ্যক যে অবজারভেশন গুলো আছে প্রত্যেকটা অবজারভেশনের যে এরর তার যে ভ্যারিয়েন্স সেটা হলো সিগমা 1 স্কয়ার করে। আমি এটাকে ম্যাট্রিক্সের মাধ্যমে লিখতে কিভাবে লিখতে পারি? অর্থাৎ আমি বলছি যে প্রথম আমরা যে এই যে বলেছি অনেকগুলো এরর আছে আমাদের, টোটাল 30 সংখ্যক এরর আছে আমাদের E1 থেকে শুরু করে একেবারে E3 পর্যন্ত এরর আছে প্রত্যেকটা অবজারভেশনের জন্য, যার মধ্যে প্রথম পার্টটা ET1 পর্যন্ত আমাদের এখানে প্রত্যেকটা এররের ভ্যারিয়েন্সটা হচ্ছে সিগমা 1 স্কয়ার করে। কেমন? তো আমি এটাকে ম্যাট্রিক্সের মাধ্যমে কিভাবে লিখবো? এভাবে চিন্তা করবো এটাকে আমি, এটা ভ্যারিয়েন্স সিগমা 1 স্কয়ার কিভাবে সবগুলো ভ্যারিয়েন্স সিগমা 1 স্কয়ার করে, আর বাইরের গুলো জিরো, এগুলো অটোপারেশন নাই এমন। এটাকে সংক্ষেপে লেখা হয় সিগমা 1 স্কয়ার যদি কমন নেওয়া হয় এখানে 1 পড়ে থাকবে, অর্থাৎ এটা একটা হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা হবে, এটাকে আমরা সংক্ষেপে লিখি সিগমা 1 স্কয়ার আই, এবং আমরা T1 টা দেই যেহেতু এখানে T1 সংখ্যক অবজারভেশন আছে এই কারণে এখানে T1 দেয়া আছে, সিগমা 1 স্কয়ার T1 লিখেছি আমরা। তাই এই যে প্রথম সেট অফ এরর বা প্রথম পার্টে যে এররটুকু আছে সেই এররের যে কোভেরিয়েন্স সেটাকে আমরা লিখি কি সিগমা 1 স্কয়ার এটা আইটি দিয়ে এটা IT1 T1 সংখ্যক অবজারভেশন থাকে। আইটিটা দেওয়া হয় একটা ম্যাট্রিক্স বোঝানোর জন্য। আইটিটা না দিলে এটা একটা স্কেলার নাম্বার হবে, ম্যাট্রিক্স হবে, এজন্য একটা IT1। এবং E1 এর সাথে E2 কোনো সম্পর্ক নেই, সেজন্য এটা জিরো হবে। এবং E2 এর সাথে E1 এর কোনো সম্পর্ক নেই, এটা জিরো হবে। ঠিক একই ভাবে এটা যেভাবে বের করলাম আমরা, এই সেকেন্ড পার্ট অফ যে অবজারভেশনস আছে সেটার যে ভ্যারিয়েন্স সেটা হবে সিগমা 2 স্কয়ার IT2 সংখ্যক অবজারভেশনস আছে আমাদের। ঠিক আছে,
এটা হলো আমাদের কি সাই, অর্থাৎ আমাদের যে জিএলএস এস্টিমেটরের আমাদের যে সাই আছে এখানে, বা আমাদের যে অ্যারোলের কোভেলেন্স ম্যাট্রিক্স আছে, সেটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, কেমন? এবং প্রকাশ করার পরে এখন আমরা দেখো, যদি আমি এই এস্টিমেটরটা বের করি, এটা দুটো পার্ট আছে, একটা হলো x প্রাইম sin ইনভার্স x ইনভার্স, আর দ্বিতীয় পার্টটা হলো x প্রাইম sin ইনভার্স y। আমি দুটো পার্ট আলাদা করে বের করি। আমরা এখানে আমরা সাইটা বের করলাম, সাইটা কি আমরা জানি, সেটা বের করলাম আমরা। এখন আমরা এই সাই দিয়ে x এর সাথে গুণ করব, আমরা গুণ করে আমরা আমাদের ডিজায়ার্ড যে রেজাল্ট সেটা পাবো, বা কিভাবে বিটা ফ্যাক্ট বের করতে হয়, জিএলএস বের করতে হয়, সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। তো আমরা প্রথমে এই পার্টটুকু বের করি, x প্রাইম sin ইনভার্স x, এটা আমরা প্রথমে বের করি, তারপর এটাকে আমরা ইনভার্স করব, ঠিক আছে? তো x প্রাইম হলো কি, x এর দুটো পার্ট আছে, x এর আমাদের যে ডেটা আছে, ডেটার একটা পার্ট হলো যার ভেরিয়েন্স সিগমা ওয়ান স্কয়ার, প্রথম পার্ট যেটাকে আমরা x1 লিখব, প্রথম পার্টটা হলো x1 প্রাইম, এবং x2 প্রাইম হলো আমাদের ডেটা সেটের সেকেন্ড পার্ট, নিচের অংশটুকু হলো x2 প্রাইম। এই দুটোকে আমরা পাশাপাশি লিখতে পারি। x প্রাইম কে ভেঙে, x প্রাইম হচ্ছে টোটাল অবজারভেশনস অন x, x এর যে টোটাল অবজারভেশন সেটাকে আমরা দুটো পার্টে ভাগ করলাম, আমরা ভাগ করে প্রথমটা হলো x1 প্রাইম আর একটা হলো x2 প্রাইম, কেমন? দুটো পার্ট আছে এটা। আর সাই এটাকে আমরা এখানে লিখেছি বের করে, এটা হলো সিগমা 1 স্কয়ার it1, এটা 0, আর এটা 0, সিগমা 2 স্কয়ার সেকেন্ড পার্টের যে ভেরিয়েন্স এটা সাই। এটাকে আমরা ভেঙে লিখলাম x1 প্রাইম x2 প্রাইম, প্রথম সেট অফ ডেটা অন x1 and the remaining set of data on x, এটা যেহেতু ট্রান্সপোজ আমরা পাশাপাশি লিখলাম। এটাকে আমরা লিখতে পারি ম্যাট্রিক্স থেকে দুটো পার্ট লিখতে পারি আমরা, প্রথম হলো x1 প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট হলো x2। এটাকে যোগ করলে এই x টা পাওয়া যাবে, কম্বাইন করলে x টা পাওয়া যাবে, আর দুটোকে কম্বাইন করলে x প্রাইমটা পাওয়া যাবে। তাহলে আমরা x প্রাইম sin ইনভার্স x কে আমরা এভাবে লিখতে পারি, এবং যদি আমরা এটাকে গুণ করে দেই, গুণ করলে আমরা কি পাবো? দেখো এটাকে ইনভার্স করতে হবে, ইনভার্স করা সহজ। একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, যদি ডায়াগোনাল ম্যাট্রিক্স থাকে তাহলে ইনভার্স করলে কি হয়, শুধুমাত্র এটা ইনভার্স হয়ে যায়, সিগমা 1 পর -2 বা 1 বাই সিগমা 2 স্কয়ার হয়ে যায়। সুতরাং যেটা আমরা লিখতে পারি হবে x1 প্রাইম x2 প্রাইম, এটাকে ইনভার্স করা হলে এটা হয়ে যাবে 1 বাই সিগমা 1 স্কয়ার, অথবা সিগমা 1 পর -2, একই জিনিস, ইনটু it 1 0 0, তবে 1 বাই সিগমা 2 স্কয়ার অথবা সিগমা 2 পাওয়ার -2 ইনটু it2। তো ইনভার্সটা হয়ে গেল, আর ইনভার্স চিহ্ন দিতে হবে এখানে, আর x এর দুটো পার্ট x1 x2। এখন দুটোকে গুণ করা যাবে, এটা কোয়াড্রেটিক ফর্ম হয়ে গেল। তো এটা আমরা যদি গুণ করি, এর সাথে যদি এটা গুণ করি, আমরা কি পাবো? দেখো x1 প্রাইম সিগমা x1 প্রাইম সিগমা 1 স্কয়ার, সিগমা 1 স্কয়ার ইনটু it1। it1টা দিচ্ছে না, যখন একটা ম্যাট্রিক্স থাকে তখন it1টা দিতে হয় না, it1টা। আর যখন একটা স্কেলার থাকে তখন it1টা দিতে হয়। it1টা তখনই আমরা দেই যখন একটা স্কেলার নাম্বার থাকে। আর it1টা এখানে না দিলেও কোনো অসুবিধা নেই, কারণ এটা একটা ম্যাট্রিক্স, তো সুতরাং it1 দিয়ে গুণ করলে এটা x1 প্রাইমই হবে, it1 এর প্রয়োজন নাই। এটা হলো একটা পার্ট। আর দ্বিতীয় পার্ট হলো এটা, এই দুটো সাম প্রোডাক্ট হলো, এটার সাথে এটা গুণ করে সাম প্রোডাক্ট করলে এটা পাওয়া যাবে, আর এটার সাথে এটা গুণ করে সাম প্রোডাক্ট করলে কি পাওয়া যাবে? সাম প্রোডাক্ট করলে পাবো আমরা এই, এটা হবে 0, আর এটার সাথে গুণ করলে হবে x2 প্রাইম ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন সিম্বল
I2 1 এখানে দরকার নাই যেহেতু এটা একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের সাথে I2 1 গুণ করলে এই ম্যাট্রিক্সটাই পাওয়া যাবে। কেমন? তাহলে এই দুটো গুণ করে এটা পাওয়া যাবে রেজাল্ট। আর বাকি থাকলো x1 x2। তাহলে এখন যদি এই দুটো ভেক্টরকে আমি গুণ ম্যাট্রিক্সে আমি গুণ করি তাহলে যে রেজাল্ট পাবো সেটা হবে একই নিয়মে যদি গুণ করি আমরা এখান থেকে এখানে আসছি q2 এটা গুণ করো, এটার সাথে এটা গুণ হবে, গুণ করলে হবে আমাদের x1 প্রাইম x1 বাই সিগমা 1 স্কয়ার প্লাস x2 প্রাইম x2 ইনটু x2 প্রাইম x2 বাই সিগমা 2 স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা x এই অংশটুকু মান জানবো, এই মাঝখানে অংশটুকু এটাকে কি করতে হবে, এটাকে ইনভার্স করতে হবে। এটাকে ইনভার্স করতে হবে, অর্থাৎ আমরা এটা মানটা হলো ইনভার্স ইকুয়াল টু এটাকে আমরা বের করলাম x প্রাইম sin ইনভার্স x, যেটা হলো এই ব্র্যাকেটের মাঝখানের অংশটুকু, এটা ইনভার্স করলে আমরা এটা ইনভার্স করতে হবে। এটা হলো একটা। ঠিক একই ভাবে আমরা যদি পরের অংশটা একটু সহজ, যদি আমরা এটা মান যদি বের করি, এটা মানটা সেটা হবে আমাদের x প্রাইম কে আমরা sin ইনভার্স এর সাথে গুণ করে y দিয়ে যদি গুণ করি আমরা, তাহলে আমরা পাবো সিমিলারলি, আমি এটা বের করছি না, ওই দেখতে পারো একই রকম। তাহলে সহজ, x প্রাইম sin ইনভার্স y সমান হবে যে এখানে x1 প্রাইম আসবে, এখানে আসবে y1, y1 মানে y এর প্রথম পার্টের অবজারভেশন ছিল, এখানে সিগমা 1 স্কয়ার আসবে প্লাস এটা x2 সেকেন্ড পার্ট 2, x2 প্রাইম y2 সেকেন্ড পার্টের y ভ্যালু, সেকেন্ড পার্টের ভ্যারিয়েন্স। ঠিক আছে, তাহলে আমাদের যে এস্টিমেট যেটা, এই এস্টিমেটটার হবে আমাদের জিএলএস এস্টিমেটটা হবে আমাদের b hat equal to যে আমাদের কি করতে হবে x1 প্রাইম x1 বাই সিগমা 1 স্কয়ার প্লাস x2 প্রাইম x2 বাই সিগমা 2 স্কয়ার ইনভার্স ইনটু x1 প্রাইম y1 বাই সিগমা 1 স্কয়ার প্লাস x2 প্রাইম y2 বাই সিগমা 2 স্কয়ার। এটা হলো আমাদের জিএলএস এস্টিমেট। এটা যদি দেখতে কঠিন মনে হচ্ছে, এটা ইন্টারপ্রিটেশনটা কিন্তু কঠিন না, ইন্টারপ্রিটেশনটা সহজ। সেটা হলো যে আমরা প্রত্যেকটা অবজারভেশনস কে আমরা এই ক্ষেত্রে যে আমরা এখানে x1 প্রাইম x1 কে সিগমা 1 দিয়ে ভাগ করছি, এটা যদি ওয়ার্কআউট করা হয়, যদি বের করা হয়, তাহলে দেখা যাবে যে এটা ইন্টারপ্রিটেশন হচ্ছে প্রত্যেকটা, এটা হচ্ছে প্রথম সেট অফ অবজারভেশনস x1 এর, এটা হলো x1 এর x1 বা x এর প্রথম সেট অফ অবজারভেশনস, এটা y এর প্রথম সেট অফ অবজারভেশনস। এখানে যে কাজটা করা হচ্ছে সেটা হলো যে প্রথম সেট অফ অবজারভেশনস এ প্রত্যেকটা অবজারভেশনস কে আমরা সিগমা 1 দিয়ে ভাগ করছি, এবং দ্বিতীয় সেট অফ অবজারভেশন যেগুলো আছে সেটাকে আমরা সিগমা 2 দিয়ে আমরা ভাগ করছি। অর্থাৎ জিএলএস এস্টিমেট করার টেকনিক হলো যদি দুটো পার্ট যদি থাকে, অবজারভেশনের যদি দুটো পার্ট যদি থাকে, একটা পার্টের ভেরিয়েন্স সিগমা 1 স্কয়ার হয়, আরেকটা পার্টের ভেরিয়েন্স যদি সিগমা 2 স্কয়ার হয়, তাহলে আমরা কি করব, তাহলে আমরা প্রথম পার্টের যে অবজারভেশনস গুলো আছে প্রত্যেকটা অবজারভেশনস কে আমরা সিগমা 1 দিয়ে ভাগ করব, আর দ্বিতীয় পার্টের যে অবজারভেশনস গুলো আছে প্রত্যেকটা পার্টের অবজারভেশনস কে আমরা সিগমা 2 দিয়ে ভাগ করব। ভাগ করার পরে আমরা যে ট্রান্সফর্ম যেটা পাবো সেই ট্রান্সফর্মটার উপর ওএলএস অ্যাপ্লাই করব। কেমন? তো এটা সেই কাজটাই করে এখানে, যে বিটাটা আমরা বের করেছি, এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা বিটাটা বের করি, প্রথম অবজারভেশনস গুলোর সাম অফ স্কয়ার নিয়ে সিগমা 1 স্কয়ার দিয়ে ভাগ করি, দ্বিতীয় অবজারভেশনস গুলোর এক্স এর সাম অফ স্কয়ার নিয়ে সিগমা 2 স্কয়ার দিয়ে ভাগ করি, এবং এটা এক্স ওয়াই এর ক্ষেত্রে যদি করি আমরা, তাহলে প্রকৃতপক্ষে যেটা করা হয় সেটা হচ্ছে যে প্রত্যেকটা অবজারভেশনস কে আমরা প্রথম পার্টের জন্য সিগমা 1 দিয়ে ভাগ করি, আর দ্বিতীয় পার্টের অবজারভেশন গুলোকে আমরা সিগমা 2 দিয়ে ভাগ করি। এটা বাস্তবে ইজি, বাস্তবে করা ইজি। যদি আমরা সিগমা 1 সিগমা 2 এস্টিমেট নিয়ে সেটা যদি ভাগ করি আমরা প্রত্যেকটা অবজারভেশনস কে,
তাহলে আমরা যে এস্টিমেট যে ট্রান্সফর্ম ডেটা পাবো সেই ট্রান্সফর্ম ডেটার উপর যখন আমরা ওএলএস অ্যাপ্লাই করব তখন আমরা জিএলএস এস্টিমেটটা পেয়ে যাবো। এটা হলো জিএলএস এস্টিমেশনের টেকনিক যখন অবজারভেশনের দুটো পার্ট থাকে, দুটো পার্টে দুটো রকম ভেরিয়েন্স থাকে। আচ্ছা, এটা হলো আমাদের একটা অংশ। আর আরেকটা পার্ট আছে যেটা মাল্টিপ্লিকেটিভ স্ট্যাটিস্টিক্স, ওখানে আমি যাচ্ছি না, আমি স্কিপ করছি। তোমাদের একটু যাতে জটিলতা থেকে একটু এড়াতে পারো, তো এটা একটু কঠিন, যাচ্ছি না। তার পরিবর্তে আমি এই যে জিএলএস কিভাবে অ্যাপ্লাই করা হয় এবং জিএলএস এর মধ্যে অ্যাপ্লাই করতে হবে, এভাবে অ্যাপ্লাই করতে হবে যদি ডেটার মধ্যে হেটারোস্কেডস্টিসিটি থাকে। কেমন? এখন হেটারোস্কেডস্টিসিটির ধরনের উপর নির্ভর করছে তুমি কোনটা অ্যাপ্লাই করবে, কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। যদি হেটারোস্কেডস্টিসিটি জানা থাকে, নোন যদি থাকে হেটারোস্কেডস্টিসিটি, তাহলে আমাদের খুব একটা অসুবিধা হয় না, সিগমা দিয়ে আমরা ভাগ করে দিলে হয় অবজারভেশন গুলোকে। কিন্তু আমরা প্রকৃতপক্ষে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সিগমার মান জানা থাকবে না, যখন জানা থাকবে তখন আমরা এই যে আমরা সেকেন্ড পার্টটুকু করলাম সেদিকে আমাদের অগ্রসর হতে হবে। যে আমরা তখন ধরে নিব যে এই যে ডেটাগুলো আছে, ডেটাগুলোর একটা পার্টে বেশি ভেরিয়েন্স আছে, একটা পার্টে কম ভেরিয়েন্স আছে। যেমন যে পার্টে বেশি ভেরিয়েন্স আছে সেটাকে আমরা একটা মান ধরে নিব, কনস্ট্যান্ট মান ধরে আমরা সেই ডেটাগুলোকে সেই ভেরিয়েন্স দিয়ে ভাগ করব। আর যে পার্টে কম ভেরিয়েন্স আছে সেটাকে আমরা কম ভেরিয়েন্স দিয়ে ভাগ করব। আমরা ভাগ করে আমরা যে ট্রান্সফর্ম ডেটা পাবো সেটার উপর ওএলএস অ্যাপ্লাই করে আমরা জিএলএস টা বের করব। কেমন? এখন প্রশ্ন হলো যেটার মধ্যে হেটারোস্কেডস্টিসিটি আছে কিনা সেটা বুঝবো কিভাবে? কেমন? বা অবজারভেশনের যে ভেরিয়েন্স ভিন্ন সেটা বোঝার উপায় কি? এটাকে বলা হয় টেস্ট ফর হেটারোস্কেডস্টিসিটি। টেস্ট ফর, এটা হলো আমরা এই দুটো টেস্ট নিয়ে আলোচনা করব সংক্ষেপে। একটা বলা হয় হোয়াইট টেস্ট, হোয়াইট একজন ব্যক্তির নাম, কম্পিটিশনের নাম একজন, হোয়াইট টেস্ট বা হোয়াইট টেস্ট। আর দুই নম্বরটা হলো গোল্ডফেল্ড ওয়ান টেস্ট। দুটো প্রক্রিয়া আমরা ডেটার মধ্যে হেটারোস্কেডস্টিসিটি আছে কিনা সেটা জানার চেষ্টা করব। যদি থাকে তাহলে আমরা সেটাকে কারেকশন করার পথে অগ্রসর হতে পারবো। প্রথমে আসে হেটারোস্কেডস্টিসিটি টেস্ট। এখানে কি ধরনের হেটারোস্কেডস্টিসিটি আছে ডেটার মধ্যে, দুটো পার্টে আছে নাকি কিভাবে ফর্মটা কি ধরনের সেটা সম্পর্কে কোনো অ্যাসাম্পশন করা হয় না। এটাকে অনেক সময় বলা হয় জেনারেল টেস্ট বলা হয়, জেনারেল টেস্ট অফ হেটারোস্কেডস্টিসিটি। তো এটা করার জন্য, এই টেস্টটা করার জন্য আমরা যে কাজটা করি সেটা হলো আমাদের যে ডেটা আছে সেই ডেটার উপর আমরা সরাসরি ওএলএস অ্যাপ্লাই করে দেব। এটা যে স্টেপ গুলো আছে, estimate residuals, ET hat residuals, come on, residuals from OLS of the original data. প্রথম কাজ হলো যে আমরা যে অরিজিনাল ডেটা কালেকশন করলাম সেখানে আমরা ওএলএস অ্যাপ্লাই করব। ওএলএস অ্যাপ্লাই করে আমরা বিটা B1 B2 পাবো। B1 B2 পাওয়ার পরে আমরা সেখান থেকে একটা এস্টিমেটেড y hat পাবো। y hat equal to B1 plus B2 x এর মাধ্যমে আমরা y hat পাবো। এই y থেকে y hat, y মানে অ্যাকচুয়াল অবজারভেশনস আর y hat মানে এস্টিমেটেড অবজারভেশনস। আমরা দুটো বিয়োগ করে আমরা এস্টিমেটেড ET hat পাবো। রিগ্রেশন লাইন থেকে অবজারভেশন গুলোর যে ডিসটেন্স y minus x beta xb, এটাকে বলা হয় ডিসটেন্স ফ্রম দা অবজারভেশন থেকে রিগ্রেশন লাইন ডিসটেন্স। এই ডিসটেন্স থেকে আমরা E hat পাবো। কেমন? এই E hat আমরা কালেকশন করব ফ্যাক্টর হিসেবে। প্রত্যেকটা অবজারভেশনের জন্য এক একটা করে E hat পাবো। প্রথম অবজারভেশনের এরর হবে E1 hat, এভাবে তৃতীয় অবজারভেশনের এরর হবে ET hat। আমাদের প্রথম কাজ হলো এই আমাদের যে চলকগুলো আছে y x1 x2 xk, যে চলকগুলো আছে সেগুলোর সাথে আরেকটা চলক সৃষ্টি করা, যে চলকের নাম দিচ্ছি আমরা কি ET hat। তো আমরা কিভাবে ক্যালকুলেট করব? প্রথমে ওএলএস অ্যাপ্লাই করব, ওএলএস অ্যাপ্লাই করে একটা রিগ্রেশন লাইন এস্টিমেট করব। সেই রিগ্রেশন লাইন থেকে অবজারভেশনের যে ডিসটেন্স সেটার মাধ্যমে আমরা ET hat টা বের করব। আমাদের আরেকটা এক্সট্রা কলাম বা একটা এক্সট্রা নতুন ভেরিয়েবল আমরা ক্রিয়েট করলাম। প্রথম স্টেপ হলো একটা নতুন ভেরিয়েবল ক্রিয়েট করা, এবং দ্বিতীয় কাজ হলো, সেকেন্ড স্টেপ হলো এই ই থেকে আমরা রিগ্রেস করব। আবার
প্রথমে আমরা y কে রিপ্লেস করেছি কার উপরে, x এর উপরে, কেমন। দ্বিতীয়ত আমরা এই ইটিএফ টা ক্যালকুলেশন করার পরে এই ইটিএফ টাকে আমরা রিপ্লেস করব, রিপ্লেস ইটি হেড অন কার উপর রিপ্লেস করব, যে চলকগুলো আমরা আছে আমাদের কাছে, 1 হচ্ছে কনস্ট্যান্ট, x1 x2 যত চলক আছে কেমন, সবগুলো চলকের উপর আমাদের এটা x কে আমাদের রিপ্লেস করতে হবে। শুধুমাত্র চলকগুলো না, এই চলকগুলো স্কয়ার টার্ম, x1 স্কয়ার, x2 স্কয়ার, xk স্কয়ার, কেমন। এবং একটা চলকের সাথে অন্য চলকের ক্রস প্রোডাক্ট টার্ম, x1 এর সাথে x2, কেমন, x1 এর সাথে x3, এভাবে xk এর সাথে x1, কেমন, যতগুলো ক্রস প্রোডাক্ট আছে সম্ভাব্য সবগুলো ক্রস প্রোডাক্ট। এটা তো বড় প্রবলেম আছে লাগাছে ন, বুঝি নাই পড়া হচ্ছে না কিছু না, সারাদিন একটা অক্ষর বললাম। হ্যাঁ, পরীক্ষা দিব কালকে, আমার প্যারা লাগছে। কিছু বলছো? আচ্ছা, আমরা বলছি যে প্রথম কাজ হলো হোয়াইট টেস্টের যে রিগ্রেশন ওএলএস অ্যাপ্লাই করে অরিজিনাল ডেটার উপরে ই হেড ক্যালকুলেট করা, এবং সেই ই হেডটাকে একটা নতুন ভেরিয়েবল হিসেবে চিন্তা করে এই ই হেডটাকে আমরা আমাদের যে অরিজিনাল ভেরিয়েবল যেগুলো আছে সেগুলোর উপরে রিপ্লেস করা, রিগ্রেশন লাইন ফিট করা। অর্থাৎ আমরা এখন ই হেড যদি চিন্তা করো, ই হেড ইকুয়াল টু এভাবে চিন্তা করো, ই হেড ইকুয়াল টু, মনে করো আমি বিটা না দিয়ে এখানে আলফা দিচ্ছি, আলফা হচ্ছে কনস্ট্যান্ট, আলফা 2 এই x2 প্লাস প্লাস আলফা কে xk, এভাবে সবগুলো যে চলকগুলো আমরা কথা এখানে বলছি সবগুলো চলক এবং তাদের স্কয়ার এবং তাদের ক্রস প্রোডাক্ট সবগুলোর উপর আমাদের রিপ্লেস করতে হবে, ইটি কে আমাদের রিপ্লেস করতে হবে। রিপ্লেস করে আমাদের এই রিগ্রেশন ইকুয়েশন যেটা, সেখান থেকে একটা আমরা আর স্কয়ার এর মান পাবো, কেমন, গুডনেস অফ ফিট, একটা আর স্কয়ার ভ্যালু পাবো আমরা। এটাকে আমরা কাজে লাগাবো, আর স্কয়ার ভ্যালুটাকে আমরা এটাকে আমরা কাজে লাগাবো, আর স্কয়ার ভ্যালু কাজে লাগিয়ে আমরা যেটার মধ্যে হেটেরোস্কেলিসিটি আছে কিনা সেটা আমরা টেস্ট করতে পারবো। আমাদের কাজ হলো যে এই আর স্কয়ার কে n দিয়ে গুণ করা। থার্ড স্টেপ হলো যে ফাইন্ড n বা t নাম্বার অফ অবজারভেশনস t আর স্কয়ার বের করা। t আর স্কয়ার হলো একটা, যেটা বলা হয় স্ট্যাটিস্টিক বলা হয়, এটাকে স্ট্যাটিস্টিক। কেমন, স্ট্যাটিস্টিক মানে মানটা পরিবর্তন হয়, স্যাম্পল টু স্যাম্পল ভ্যারি করে, যে আমি যদি একটা ডিফারেন্ট স্যাম্পল নেই বা একটা ডিফারেন্ট আর স্কয়ার পাবো, কেমন, তখন ডিফারেন্ট একটা টি আর স্কয়ার পাবো আমরা, এজন্য এটাকে স্ট্যাটিস্টিক বলা হচ্ছে। অর্থাৎ এটা একটা ভেরিয়েবল এবং এটা একটা ডিস্ট্রিবিউশন আছে, কেমন, এবং এটা যে ডিস্ট্রিবিউশন আছে টি আর স্কয়ারের, এই ডিস্ট্রিবিউশনটা অনেকটা কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের মতো হয়, এটা বলা হয় ডিস্ট্রিবিউটেড অ্যাজ কাই স্কয়ার। আমি বলছি ডিস্ট্রিবিউটেড অ্যাজ কাই স্কয়ার, ডিস্ট্রিবিউশনের নাম শুনেছো, এটা দেখতে কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের মতো হয়। এবং এই কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন হয়, এবং এই কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনে একটা ডিগ্রিজ অফ ফ্রিডম থাকে। এই ডিগ্রিজ অফ ফ্রিডমটা হচ্ছে এখানে কিউ, কিউ মানে যে এখানে যতগুলো ভেরিয়েবল আমরা ব্যবহার করছি আমরা এই রিগ্রেশনটা এস্টিমেটের ক্ষেত্রে, যতগুলো ভেরিয়েবল আছে এখানে এদের সংখ্যাকে বলছি আমরা, কিন্তু বলছি আমরা কিউ সংখ্যাকে বলছি আমরা। তাহলে আমরা থার্ড স্টেপে যে আমরা টি আর স্কয়ার বের করি, স্ট্যাটিস্টিক বলা হচ্ছে যেটাকে, যেটা কাই স্কয়ারের মতো ডিস্ট্রিবিউশন, এবং এই কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের সাথে আমরা এই যে টি আর স্কয়ারটা বের করেছি আমরা, যদি এই কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনটা আমরা এখানে দেখাই, এখানে এখানে একটা ডিস্ট্রিবিউশন পাওয়া যাবে, কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন, কেমন, বিভিন্ন ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য বিভিন্ন রকম কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন পাওয়া যায়। এটা যদি 5 6 এক ধরনের পাওয়া যাবে, এটা 6 হলে আরেক ধরনের ডিস্ট্রিবিউশন পাবো। এই ডিস্ট্রিবিউশনে একটা ক্রিটিক্যাল ভ্যালু আছে, ক্রিটিক্যাল ভ্যালু যেটাকে বলি আমরা কাই স্কয়ার ক্রিটিক্যাল ভ্যালু, কাই স্কয়ার কিউ ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য ক্রিটিক্যাল ভ্যালু। কেমন, তো আমাদের এই যে টি আর স্কয়ারটা আমরা বের করলাম, এটা যদি ক্রিটিক্যাল ভ্যালুর চেয়ে যদি বেশি হয়, এখানে কোথাও পড়ে, কেমন, টি আর স্কয়ার মানটা, তাহলে আমরা আমাদের যে হাইপোথিসিস, এই যে টেস্টের যে হাইপোথিসিস টেস্টটা হলো আমাদের এই জিরো বলে এটাকে আমরা নাল হাইপোথিসিস বলি, নো এট রিস্ক ইলাস্টিসিটি।
এটাকে আমরা রিজেক্ট করি, রিজেকশন বিহেভিয়ার। টিএস যদি 4 নম্বর হচ্ছে আমাদের ডিসিশন। ডিসিশনটা হলো যদি টি আর স্কয়ার এর ভ্যালুটা যদি আমাদের কাই স্কয়ার এর ক্রিটিক্যাল ভ্যালু চেয়ে যদি বেশি হয়, ক্রিটিক্যাল ভ্যালুটা পাওয়া যায় টেবিলে, আমাদের যে ইকোনমিক্স বই আছে সেই বইগুলোর পিছনে একটা টেবিল থাকে কাই স্কয়ার এর, টেবিল থেকে এই ক্রিটিক্যাল ভ্যালু মানটা বের করা যায়। তো বিভিন্ন লেভেল অফ সিগনিফিকেন্সে আমরা 5% লেভেল অফ সিগনিফিকেন্সে এই ক্রিটিক্যাল ভ্যালু মানটা বের করতে পারি, এবং মানটাকে আমরা এই টি আর স্কয়ার এর সাথে তুলনা করব আমরা। যদি ডিসিশনটা হলো আমাদের যদি আমাদের এই টি আর স্কয়ার মানটা যদি কাই স্কয়ারের যে ভ্যালু কিউ ডিগ্রিজ অফ ফ্রিডমে কিউ এবং আমাদের একটা লেভেল অফ সিগনিফিকেন্স আমাদের চুজ করতে হয়, 5% লেভেল অফ সিগনিফিকেন্স যদি বেশি হয়, ক্রিটিক্যাল ভ্যালু যদি বেশি হয়, তাহলে আমরা আমাদের ডিসিশনটা হলো এটা অর্থ হলো ইমপ্লাইজ যে আমরা রিজেক্ট করি, আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করা। নাল হাইপোথিসিস মানে নো হেটেরোস্কেডাস্টিসিটি বা কোনো প্রকার হেটেরোস্কেডাস্টিসিটি নাই যেটার মধ্যে, বা যেটা সবগুলো এররের বেস সমান, এই যে হাইপোথিসিস এটা আমরা রিজেক্ট করি। তার মানে আমরা যদি টি আর স্কয়ার মানটা যদি ক্রিটিক্যাল ভ্যালুর চেয়ে বেশি হয়, তার অর্থ হলো যে যেটার মধ্যে হেটেরোস্কেডাস্টিসিটি আছে, আমাদের কি করতে হবে, এই হেটেরোস্কেডাস্টিসিটি কারেকশনটা করতে হবে, কেমন? আচ্ছা, আর যদি কম হয়, টি আর স্কয়ার মানটা যদি এই ক্রিটিক্যাল ভ্যালুর চেয়ে যদি কম হয় at 5% লেভেলে, তাহলে আমরা হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করি, আমরা অ্যাকসেপ্ট না হাইপোথিসিস আমরা ধরে নিই এটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স রিজিয়ন। যদি এটা কোথাও পড়ে টি আর স্কয়ার মানটা, তাহলে আমরা ধরে নিই যেটা মধ্যে কোনো হেটেরোস্কেডাস্টিসিটি নাই, তখন আমরা ওয়ারএস অ্যাপ্লাই করে আমাদের এস্টিমেশন প্রক্রিয়াটা চালিয়ে যেতে পারি, কেমন? এটা হলো হোয়াইট টেস্ট। তো হোয়াইট টেস্টে একটা অসুবিধা আছে, অসুবিধা হলো যে যেটা যেহেতু কোন ধরনের ফর্মে হেটেরোস্কেডাস্টিসিটি আছে সেটা আমরা অনুমান করে নেই, জেনারেল ফর্মে হেটেরোস্কেডাস্টিসিটি ফলে এটা কারেকশন করাটা যায় না, কারেকশন করা যায় না, কিন্তু আমরা যে স্ট্যান্ডার্ড এরর রিপোর্ট করি সেই স্ট্যান্ডার্ড এররটাকে আমরা হেটেরোস্কেডাস্টিসিটি কনসিস্টেন্ট এরর আমরা সেখানে রিপোর্ট করতে পারি। এটা একটা যে আমাদের তোমরা ভুল যে স্ট্যান্ডার্ড এরর ওএলএস করা হয় সেটা আর করতে হবে না। এটা একটা টেস্ট। 2 নম্বর টেস্ট যেটা সময় খুব বেশি নাই, 5 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব, যে গোলফেল কোয়ান্ট টেস্ট। আমরা যে একটু আগে দেখলাম যে এটা দুটো পার্টে যেটাকে ভাগ করে এটা নির্ণয় করা, সেটা গোলফেল কোয়ান্ট টেস্টের সাথে সেটা মিল আছে। যে আমরা গোলফেল কোয়ান্ট টেস্টে ধরে নেওয়া হয় যেটা দুটো পার্ট আছে, দুটো পার্টে দুই রকম ভেরিয়েন্স আছে, তো এটা আমরা টেস্ট করতে পারি গোলফেল কোয়ান্ট টেস্টের মাধ্যমে। এবং সেক্ষেত্রে যে কাজটা করা হয় গোলফেল কোয়ান্ট টেস্টে, এই ডেটা যেগুলো আছে আমাদের y এবং x এর ডেটা আছে আমাদের, শুধুমাত্র দুটো ডেটা নিচ্ছি, y x1 x2, y মনে করো 5 7 3 2 9, এটা x1 is always 1, এটা মনে করো 7 2 3 4 6, এই হলো আমাদের ডেটা। তো গোলফেল কোয়ান্ট টেস্টে মনে করো এখানে এক ধরনের ভেরিয়েন্স আছে, এখানে আরেক ধরনের ভেরিয়েন্স আছে, এখানে আরেক ধরনের ভেরিয়েন্স আছে, এখানে সিগমা 1 স্কয়ার ভেরিয়েন্স আর এখানে মনে করো সিগমা 2 স্কয়ার ভেরিয়েন্স আছে। সেক্ষেত্রে আমরা কি করব বা কিভাবে টেস্ট করব যে দুই জায়গায় দুই রকম ভেরিয়েন্স? এটা করার জন্য যে কাজটা করা হয় যে এগুলোকে অর্ডার করা হয়, এটাগুলোকে সর্টিং করা হয়। সর্টিং করা যে সিস্টেম সেটা হলো যে আমাকে মনে করো এখানে 7 2 3 4 6 আছে, এই 2 এই অবজারভেশন থেকে আমার প্রথমে নিয়ে আসতে হবে, জানি ছোট থেকে বড় সাজিয়ে দেখতে চাই, অর্থাৎ 7 1 2 এটা আমি প্রথমে নিয়ে আসবো, নিয়ে আসবো 2 এর পর হচ্ছে 3, তারপর আমি এটাকে আমি উপরে নিয়ে তারপর নিয়ে আসবো 3 1 3 এবং 2 3 তারপর 4, এই অবজারভেশন থেকে তারপর আমাকে আনতে হবে এখানে 2 1 4, তারপরে 6টা 9 1 6 9 1 6 এবং সবচেয়ে বড় সংখ্যা হলো এটা 5 1 7। এই যে আমি কাজটা করলাম এটাকে বলা হয় সর্টিং বলা হয়, এটাকে সর্টিং করা বেসড অন x
x2 ভ্যালু, x2 এর মানের উপর ভিত্তি করে ডেটাটাকে আমাদের সর্টিং করতে হবে। আমাদের গোলফেল প্ল্যান কন্টেস্টের মূল কাজটা হলো যে যে ভেরিয়েবলটা একটা স্ট্যাটিস্টিক সৃষ্টি করছে বলে আমরা মনে করছি, সেটার উপর ভিত্তি করে টেক্সটটাকে সর্টিং করা, অর্ডারিং করা, ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজিয়ে দিই। সাজিয়ে লেখার পরে আমাদের মাঝখানে কিছু অবজেকশন আমরা বাদ দিয়ে দিই, ডিলিট করে দিই। একটা দুটো বা তিনটা অবজেকশন আমরা ডিলিট করে দিই আমরা বাদ দিয়ে, কারণ সেন্ট্রাল অবজেকশনগুলোর ভ্যারিয়েন্সটা কাছাকাছি হয়ে যায় দুটো সেটের মাঝখানে, সেই কারণে এটা আমরা বাদ দিই। বাদ দেওয়ার পরে আমরা এই যে আমি এখানে অবশ্যই কম দিয়েছি, বাস্তবে অনেক বেশি অবজারভেশন থাকবে, এটার আমরা ভ্যারিয়েন্স বের করি, আমরা এস্টিমেটেড ভ্যারিয়েন্স বের করি, আমরা সিগমা 1 এর ভ্যারিয়েন্স বের করি, আমরা সিগমা 1 স্কয়ার বের করি। আমরা এটা বের করার নিয়ম হলো সাম অফ টি, এখানে যে এরর টার্মটা আছে সেটাকে আমরা t1 মাইনাস কে দিয়ে আমরা ভাগ করে আমরা এখান থেকে সিগমা সাম অফ এরর স্কয়ার, আমরা এখান থেকে আমরা এরর টার্মটা বের করি, ভ্যারিয়েন্স বের করি। ঠিক একই ভাবে সেকেন্ড পার্টে যে এরর টার্ম আছে সেটা আমরা এরর বের করি। এটাকে বলতে পারি আমরা সাম অফ এরর স্কয়ার আমরা বের করি। আমরা এটাকে আমরা যদি সংক্ষেপে লিখি, গোলফিল কন্টেস্টের স্টেপ গুলো হলো, প্রথম স্টেপে আমরা ডেটাটাকে সর্টিং করি বা অর্ডারিং করি বেসড অন দা ভ্যালু অফ x that is responsible for creating heteroscedasticity। তারপর আমরা কি করি, সেন্ট্রাল কিছু অবজারভেশন বাদ দিয়ে ফেলি, বাদ দেওয়ার পরে তারপর আমরা কি করি, আমরা প্রথম পার্ট যেটা আছে, প্রথম অংশ থেকে আমরা রেসিডুয়াল সাম অফ ওয়ান স্কয়ার বা রেসিডুয়াল, এটাকে বলা হয় রেসিডুয়াল সাম অফ স্কয়ার ফর পার্ট 1। প্রথম পার্টে আমরা রেসিডুয়াল সাম অফ স্কয়ার বের করি এবং দ্বিতীয় পার্টের রেসিডুয়াল সাম অফ স্কয়ার বের করি একইভাবে। রেসিডুয়াল সাম অফ স্কয়ার বের করার নিয়ম হলো প্রথমে প্রথম পার্টে রিগ্রেশন লাইন ফিট করতে হবে, ফিট করার পরে এরর গুলো বের করতে হবে, এরর গুলো বের করার পরে সেগুলো সাম অফ স্কয়ার নিতে হবে। একইভাবে দ্বিতীয় পার্টেও আমরা রেসিডুয়াল সাম অফ স্কয়ার বের করব। বের করার পরে আমরা এই দুটো রেশিও নিব, আমরা যেটা বলে f স্ট্যাটিস্টিক্স বলা হয়, RSS2 বাই RSS1। রেশিও নেওয়ার পরে সেটাকে আমরা কম্পেয়ার করব কার সাথে, এটাকে আমরা কম্পেয়ার করব f এর সাথে, আমরা কম্পেয়ার করব f একটা টেবিল আছে, f এর ক্রিটিক্যাল ভ্যালুর সাথে আমরা কম্পেয়ার করব। এই f এর আবার ডিগ্রিজ অফ ফ্রিডম থাকে, ডিগ্রিজ অফ ফ্রিডমটা হলো যে n1 প্রথম পার্টের কয়টা অবজারভেশন আছে সেটা মাইনাস c, যে কয়টা অবজারভেশন আমি বাদ দিলাম এখান থেকে মাইনাস 2k, 2k মানে k হচ্ছে নাম্বার অফ ভেরিয়েবলস, কয়টা ভেরিয়েবল আছে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে একই জিনিস আবার এখানেও ইনটু n2 নাই, n সবগুলো অবজারভেশন n মাইনাস c মাইনাস 2k বাই 2। এগুলো হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম, এই f ডিস্ট্রিবিউশন যেটা আমাদের লাগবে f টেবিল থেকে ক্রিটিক্যাল মানটা বের করার জন্য। তাহলে আমাদের এই দুটো রেশিও যদি গোলফেল টেস্ট স্ট্যাটিস্টিক্স বলা হয়, এটা যদি আমাদের f এর মান আছে যদি বেশি হয় তাহলে আমরা হাইপোথিসিস রিজেক্ট করব, নাল হাইপোথিসিস, এবং আমরা সিদ্ধান্ত নিব যে কোনো প্রকার আমাদের যে নো অটোকরেশন যে আমরা অ্যাসাম্পশনটা করছি সেটা সঠিক নয়। আর যদি আমাদের এই f এর মানটা যদি আমাদের যে ক্যালকুলেটেড ভ্যালু যেটা বা আমাদের যে টেস্ট স্ট্যাটিস্টিক্স যদি f এর মান হচ্ছে যদি কম হয়, তখন আমরা যেটা মধ্যে হেটারোস্কেডিক নাই সেটাকে আমি সঠিক ধরে নেব মনটাকে আমরা। তো এই প্রক্রিয়া আমি খুব সংক্ষেপে বলেছি, বা হ্যান্ডআউট আর ডিটেইলস পাবেন, অথবা গুজরাটি বই থেকেও করতে পারো, এটা ওখানে সেটা ভালো আছে। এভাবে আমরা গোলফেল পয়েন্ট টেস্ট আমরা অ্যাপ্লাই করে সিদ্ধান্ত নিতে পারি যেটার মধ্যে হেটারোস্কেডিক আছে কিনা। যদি থাকে তাহলে আমরা কারেকশন প্রসিজারে যেতে পারি, যেটা আমরা একটু আগে দেখালাম কিভাবে কারেকশনটা করা হয়, দুটো পার্টে যদি দুরকম ভেরিয়েন্স থাকে, ডিআরএস সিস্টেমেটিক ইনফরমেশন দেখালাম। আমরা এখানে শেষ করছি আজকে, আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। তো এখানে কোনো প্রশ্ন আছে কিনা দেখো, অল্প সময় বলে। স্যার আপনি আমাদেরকে যে মিড টার্মের জন্য দিছিলেন, সিলেবাস দিছিলেন, ওটা হচ্ছে যে আপনার হ্যান্ডরাইট একটা, হ্যাঁ হ্যান্ডরাইট একটা দিছিলেন না শীট? হ্যাঁ ওটাই স্যার। আর আপনি আমাদেরকে তো লেকচার একটা আপলোড দিছেন, আর তো দেওয়া হয়নি স্যার। আমার কম্পিউটার নষ্ট হয়ে গেছিল, সেই কম্পিউটার রেকর্ডিং করা পরে কিছু আছে, হয়তো দুই একটা লেকচার গ্যাপ যে আমি পরে করে দিতে পারি। এটা ওটা আমি একটু সময় স্যার আপনার মিড টার্মে যে সিলেবাসটা সেটা কি আমরা হ্যান্ডরাইট ওটা থেকে নোটটা থেকে হ্যাঁ ওখানে পাবে, হ্যান্ড নোটও পাবে, আর ভিডিওতে
সবটুকু পাবে না, কারণ আমার কম্পিউটার নষ্ট হয়ে গেছে, তো ঠিক করতে পারিনি এখনো। তো কবে দেয় স্যার আমরা তাহলে এগুলা কোথা থেকে কালেক্ট করব সেটা বলতে নাই তো, ওগুলো কম্পিউটার ঠিক না হলে তো ওগুলো পাবে না, কম্পিউটারের মধ্যে আছে যেগুলো। কেমন, কারণ মাঝখানে দু একটা ক্লাস গ্যাপ আছে, গ্যাপ দিয়ে পরে ক্লাসগুলো আবার আছে, রেকর্ডিং আছে। কেমন, সুতরাং আচ্ছা আমি হয়তো একটা ক্লাস দিতে পারবো ওএলএস এর উপরে, একটা ক্লাস আমার রেকর্ডিং আছে, আমার দেখলাম যে। স্যার আমাদের কথা হচ্ছে স্যার ওই হ্যাঁ, যেটা আমাদের মিড টার্মের যে 5টা কোশ্চেন বা আমরা আনসার যেগুলো করব হুম, ওগুলা তাহলে আমরা হ্যান্ড নোট হ্যাঁ, থেকে পাবো স্যার? হ্যান্ড নোট থেকে করতে হবে, কিছু তোমাদের মেধাও দিতে হবে, একবার হ্যান্ড আউট তো হুবহু পাবে না। না না হুবহু না, মানে ওটা ফলো করলেও হ্যাঁ, আনসার ওটা ফলো করতে করে পারবো। অ্যান্সার করতে পারবে। জি স্যার। ওটা না পারার কোনো কারণ নেই। জি কেমন, স্যার। আর জি স্যার। ক্লাসে ভিডিও লেকচার গুলো এগুলো তো আমরা অনলাইন নিচ্ছি করে দেবো, কিন্তু যখন ফিজিক্যালি ক্লাস হয় তখন তো তোমরা এগুলো রেকর্ডিং থাকে না সেগুলো, তাই না? জি যখন স্যার। ফিজিক্যাল ক্লাস গুলো হয়, সুতরাং এটা না হলে তোমাদের পারা উচিত। কেমন, তারপর আমি যে কয়টা আছে সেগুলো আমি আপলোড করে দিব, যে কয়টা আছে আমি সময় পাচ্ছি না, এগুলো এগুলো যদি কিছু কাজ করতে হয় এগুলো করবো। জি স্যার, ধন্যবাদ স্যার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করবো, আর তোমাদের সাথে আগামীকাল সেটা করবো। আসসালামু আলাইকুম।